চব্বিশের দিন প্রোফাইল লাল করে শাসকের মসনদ নাড়িয়ে দেয় জনতা। আইডিয়া তারেক রহমানের বলছে ছাত্রদল। 6 সমন্বয়কে জীবিত রাখা নিয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালত। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক, ঝুঁকির মাত্রা নিয়ে আরও নিরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞের। উপাদান ব্যবহারে নতুন করে মান নির্ধারণ করবে বিএসটিআই। খালি কন্টেইনারের ডাম্পিং ঠেকাতে কঠোর অবস্থানে চট্টগ্রাম বন্দর। নন বাউন্ডারি এলাকায় রাখার অনুমতি চেয়ে চিঠি। কার্যকর হলে শত কোটি টাকা আয় বঞ্চিত হওয়ার শঙ্কা। নানা প্রলোভনে মানব পাচারের ফাঁদে খুলনা অঞ্চলের মানুষ। বছরের পর বছর নিখোঁজ অনেকে। বিচারের দীর্ঘসূত্রতায় ধনাছোঁয়ার বাইরে পাচারকারীরা। দ্রুত বিচারের তাগিদ। এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত নেইপিদ, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মিয়ানমারে জান্তা বাহিনীর আগ্রাসন অব্যাহত, নিহত 3। সকালের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। শুরুতেই জুলাইয়ের দিনলিপি। 24-এর ঠিক এই দিনে রক্তাক্ত রাজপথের প্রতি সহানুভূতি এবং শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল লাল রঙে রঞ্জিত করেন নানা শ্রেণী পেশার মানুষ। কোটি কোটি ব্যবহারকারীর এই প্রতিবাদ নাড়িয়ে দেয় শাসকের মসনদ। এর আগে নিহতদের স্মরণে 30 জুলাই রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। কিন্তু শোকের সেই কালো রঙের বিপরীতে মুখে চোখে লাল কাপড় বেঁধে অনলাইনে ছবি প্রকাশ করে কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এ নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক বলছেন, কালোর বিরুদ্ধে লালের এই আইডিয়া এসেছিল তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। জুলাইয়ের এই রক্তিম দিনটি কেমন ছিল জানবো হাসান ওয়ালির প্রতিবেদনে। 30 জুলাই 2024। ইতিমধ্যে নিহত হয়েছেন শত শত মানুষ। আহতের সংখ্যা অজানা অজস্র, যার দায় সরকার ও তার পেটো বাহিনীর। এরকম একটি সময়ে দাঁড়িয়ে সরকারের তরফ থেকে ঘোষণা আসে রাষ্ট্রীয় শোকের সেই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এদেশের আপামর জনতা। কোটি মানুষ এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের প্রোফাইল রাঙিয়ে তোলে বিপ্লবের লাল রঙে। হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিলে নামে জনতা। শিক্ষার্থী ছাড়াও অন্যান্য শ্রেণী পেশার মানুষ যোগ দেন বিক্ষোভে। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি প্রতিবাদ সমাবেশ করেন বিশিষ্ট নাগরিকরাও। এদিন জনসম্মুখে হতাহতের জন্য সরকারের কাছে জবাবদিহিতা দাবি করেন তারা। রাজপথ থেকে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন কর্মসূচি শুরুতে ইতিবাচক হিসেবে নেয়নি অনেকেই, কিন্তু পরবর্তীতে মজলুমের পক্ষে কারা তা স্পষ্ট হয় এই কর্মসূচির মাধ্যমে। কর্মসূচিটা হচ্ছে সাংবাদিক গ্রুপে দিলাম, ফেসবুক পোস্ট দিলাম, তখন মানুষ হচ্ছে খুব মানে কটু ভাষার কথা হচ্ছে বলতেছেন যে আপনারা হচ্ছে কি এত বড় একটা আন্দোলন, পিক আন্দোলনটা একদম নিজে নামিয়ে আনতেছেন, অফলাইন থেকে অনলাইন চলে আসতেছেন। আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে কি যে আমাদের হচ্ছে জনমতটা যাচাই করা। আসলে যারা হচ্ছে হাসিনার নিপীড়নের পক্ষে তারা হচ্ছে কি প্রোফাইল কালো করেছিল, যারা হচ্ছে হাসিনার নিপীড়ন চায় না তারা হচ্ছে লাল করেছিল। তার মধ্যে একটা ডিভাইডেশন, একটা বাইনারি তৈরি হয়েছিল, কিন্তু আসলে কে কোন পক্ষে। ছাত্রদল সাধারণ সম্পাদক বলছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের শোকের কালো রঙের পরিবর্তে লাল রং ধারণ করে অনুষ্ঠানের নির্দেশনা এসেছিল তারেক রহমানের পক্ষ থেকে। জনাব তারেক রহমান আমাকে ফোন করে বললেন যে যেহেতু ওরা কালো কিছু দিয়ে করছে, তাহলে দেখো লাল পতাকা দিয়ে কোনো প্রোগ্রাম করা যায় কিনা। এটিও আমি তাদেরকে জানালাম এবং এটি খুব সর্বসম্মতিভাবে তারা বলছে হ্যাঁ এটি খুব ভালো কর্মসূচি, এটা হতে পারে। সিদ্ধান্ত হয়েছে যে ঠিক আছে, লাল কাপড় যদি না পাওয়া যায় তাহলে অন্তত কেউ ফেসবুকে কোনো একটি লাল কিছু রং পোস্ট করে ফেস দেবো, আর যাদের লাল কিছু আছে তারা বাসা থেকে প্রোগ্রামের মাধ্যমে এটি প্রতিবাদ করবে। তখন সেটা থেকে পরিবর্তিত হতে হতে সেটি আসলে লাল প্রোফাইলে অন্তর্ভুক্ত হয়েছিল। এছাড়াও কারফিউ তুলে নেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের পদত্যাগ, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, আটককৃত শিক্ষার্থীদের মুক্তিও জাতিসংঘের অধীনে তদন্ত কমিশন করে হামলাকারীদের চিহ্নিত করে বিচারসহ 11 দফা দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী শিক্ষকদের ফোরাম সাদা দল। বাংলাদেশের সহিংস পরিস্থিতি ও গণগ্রেফতার নিয়ে এদিন উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস।
ছয় সমন্বয়ককে কোন আইনে ডিবি কার্যালয়ে রাখা হয়েছিল তা নিয়েও এদিন প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনে এত সহিংসতায় আদালত লজ্জিত বলেও জানায়। এত কিছুর মধ্যেও সরকার তখন ব্যস্ত জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার কাজে। সরকারের 3 মন্ত্রী জানান একদিনের মধ্যেই নিষিদ্ধ হবে জামাত শিবিরের রাজনীতি। জঙ্গির উত্থান বলুন, সন্ত্রাসের কার্যকলাপ চালানো বলুন, এগুলি করে যাচ্ছে। কাজেই এটা নিয়ে এখন 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে। স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। এদিকে পরদিন মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা জানায় 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব আদালত, ক্যাম্পাস এবং রাজপথে পালিত হবে এই কর্মসূচি। মজলুমের প্রতিবাদের ভাষা ঠিক কত রকমের হতে পারে তার দৃষ্টান্ত 24-এর উত্তাল জুলাই। একদিকে রাজপথে অসংখ্য মানুষের আত্মত্যাগ, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রক্তে রাঙা লাল রঙের প্রতিবাদ। সেই প্রতিবাদ আর প্রতিরোধের আগুনেই তছনছ হয় শেখ হাসিনার সরকারের মসনদ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। শ্রীমঙ্গলে এনসিপির গাড়ি বহর আটকে দেয় পুলিশ। 144 ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করলে তাদের আটকে দেওয়া হয়। এ সময় বাহিনী সদস্যদের সঙ্গে বেশ বাকবিতণ্ডায় জড়ান এনসিপির নেতাকর্মীরা। হবিগঞ্জের কামাইছড়ায় শীর্ষ নেতারা অবস্থান নেন। এদিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে 11 জনের নাম উল্লেখ সহ আর 100 জনের নামে থানায় মামলা দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি। পদযাত্রায় হামলার প্রতিবাদে বুধবার 144 ধারা উপেক্ষা করে সিলেট থেকে হবিগঞ্জের পথে যাত্রা করে এনসিপির নেতারা। মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় চলে বাক বিতণ্ডা। এখন বিএনপি সরকারে তারা তো বিগত 16-17 বছর নির্যাতিত, তারা তো এই জুলাই আমাদের সাথে একসাথে ছিল, কিন্তু আজকে তারা যেই চরিত্রটা দেখাচ্ছে এটা কিন্তু আমাদের পুরাতন সময়ের কথা মনে করিয়ে দিচ্ছে। পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয় কয়েক দফায়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপি নেতারা। অভিযোগ করেন সরকারের বিরুদ্ধে অসহযোগিতার। প্রথমে 400 পুলিশ দিয়ে তারা প্রতিহত করেছে। আমরা সেই ব্যারিকেড ভেঙেছি। বালু ট্রাক্টর রাস্তায় বিজিবি বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করেছে। আমরা রাস্তায় বসেছিলাম। স্থানীয় প্রশাসন জানায় নিরাপত্তার স্বার্থেই তাদের পদক্ষেপ। আপনি এখানে বসে পরিস্থিতি স্বাভাবিক কিভাবে করবেন? এদিকে হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলার অভিযোগে জেলা ছাত্রদল সভাপতিকে আসামি করে 11 জনের বিরুদ্ধে নাম উল্লেখ সহ আরো 100 জনের নামে থানায় মামলা করেছে এনসিপি। এই সরকার কিভাবে বিরোধী দলের সাথে ট্রিটমেন্ট করে, অপোজিশনকে মত প্রকাশের অধিকার যেখানে সংকুচিত হয়ে যাচ্ছে, এটা আজকে প্রতীয়মান হচ্ছে। যথাযথ বিচার হতে হবে, দ্রুত সময়ের মধ্যে আজকে রাতের মধ্যে গ্রেফতার করতে হবে, আসামিদের কোনোভাবে যাতে পালিয়ে যেতে না পারে। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলা করে দুর্বৃত্তরা। এতে আহত হয় দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতারা। ঘটনায় স্থানীয় বিএনপিকে দায়ী করে এনসিপি। সংঘাত উস্কে দেওয়ার মতো বক্তব্য দেয়া থেকে বিরত থাকার জন্য দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে রাজপথে তার জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। আর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, উস্কানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয়। সংঘাতের দিকে নিতে পারে এমন উস্কানিমূলক বক্তব্য থেকে বিরত থাকতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। পরস্পরের আলোচনা সমালোচনা, তর্ক বিতর্ক যেন কোনো ধরনের সংঘাতের দিকে না যায় এবং সংঘাতের সৃষ্টি হয় উস্কানিমূলক কথা, অশ্রাব্য কথা এবং মিথ্যা অপপ্রচারের জন্য। একই দিন রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, যারা অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে অস্থিতিশীল এবং স্বৈরাচারের পুনর্বাসনের পথ তৈরি করতে চায় তাদের রাজপথেই জবাব দেওয়া হবে। অহেতুক মানুষকে উত্তেজিত করে দেশকে বিপদগ্রস্ত করা এবং স্বৈরাচারের রাস্তাকে খুলে দেওয়ার যে ষড়যন্ত্রে আপনারা নেমেছেন,
এটি বিএনপি বা বিএনপির নেতা কর্মীরা জীবিত থাকা অবস্থায় বাংলাদেশে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ নাই। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করার চেষ্টা করছেন তাদেরকে রাজপথে যথাযথ জবাব দেওয়া হবে। এদিকে রাজধানীর তেজগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। তরুণদের সক্ষমতাকে কাজে লাগিয়ে দেশ বড় বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে বলেও আশাবাদী তিনি। তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে একটি দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, এই জিনিসটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। দেশের তরুণরাই দেশপ্রেম ও সাহসিকতার মাধ্যমে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে উল্লেখ করে দেশকে সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের স্ট্রেংথটা ওই জায়গায়। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র সম্পর্কের জোরদারে প্রথমবারের মতো আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও কো। দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং অন্যান্য অংশীজনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনেরও কথা রয়েছে মার্কিন বিশেষ দূতের। গত বুধবার ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তার সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, প্রথম সফরে তিনি বাংলাদেশ সম্পর্কে বুঝতে চেষ্টা করবেন। সার্জিও কোর সফর ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে। সকালের সময় আরও থাকছে, ঝিনাইদহে 11 বছর ধরে বন্ধ রেল উৎপাদন, সরকারি নথিতে এখনও নিয়মিত কার্যক্রমের তথ্য। বছরের পর বছর লাখ লাখ টাকা বরাদ্দ এলেও নেই সঠিক হিসেব। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে এখনও যেন আতঙ্ক কাটছে না। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি উদ্বেগের হলেও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সচেতনতা বেশি জরুরি। তবে ঝুঁকির মাত্রা নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষার পরামর্শ তাদের। আর বিএসটিআই বলছে, আন্তর্জাতিক মানদণ্ড ও গবেষণার আলোকে নতুন করে টুথপেস্টের উপাদান ব্যবহারে মান নির্ধারণ করা হবে। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। দেশের বাজারে থাকা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মিলেছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডোর এক গবেষণা প্রতিবেদন প্রকাশের পর থেকেই দেশ জুড়ে চলছে শোরগোল। বাসাবাড়ি থেকে সুপার শপ, সবখানেই আলোচনা কতটা ক্ষতিকর হতে পারে টুথপেস্টের মাইক্রোপ্লাস্টিক। মুখে ব্যবহার করি তাহলে অবশ্যই স্বাস্থ্য ঝুঁকি আছে এবং সেক্ষেত্রে সবার জন্য এটা সতর্ক হওয়া উচিত। ক্যান্সার এখন একটা সাধারণ রোগ হয়ে গেছে, জ্বরের মতো। সেটার মূল কারণ কিন্তু ভেজাল। উপাদানের ভিতরে যদি আমার থাকে, সমস্যা থাকে, তাহলে তো প্রোডাক্টটা আলটিমেটলি ভালো হবে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মাইক্রোপ্লাস্টিক মানবদেহের জন্য ক্ষতিকর। তবে টুথপেস্টে থাকা এই পদার্থ নিয়ে এখনই আতঙ্কিত হবার কিছু নেই। তবে শিশুদের ক্ষেত্রে এই ধরনের টুথপেস্ট ব্যবহারে বাড়তি সতর্কতার কথাও জানান এই বিশেষজ্ঞ। প্যানিক তৈরি হওয়ার মতো কোনো কারণই নেই। কারণ হচ্ছে আমরা টুথপেস্ট খাই না, এটা ফেলে দেই। মাইক্রোপ্লাস্টিকের হেলথ হ্যাজার্ড খুবই ডেঞ্জারাস, যে এইটা আমাদের শরীরে প্রবেশ করলে এটা পরিপাকতন্ত্র, স্নায়ুতন্ত্র এবং আমাদের হৃদযন্ত্র সব কিছুতে এটা হ্যাম্পার করতে পারে। শিশুদের ক্ষেত্রে আমাদের এই ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, যেন কিছুতেই টুথপেস্ট খেয়ে না ফেলে। এসডিও বলছে, গবেষণাটি আতঙ্ক ছড়ানোর জন্য নয়, বরং বাজার মনিটরিং, ভোক্তা ও সরকারকে সচেতন করতেই এই গবেষণা। ভোক্তার সচেতনতা তৈরি হলেই কিন্তু যারা উৎপাদক থাকে তারাও কিন্তু সচেতন হয়ে তখন একেবারে ইকো ফ্রেন্ডলি জিনিস তৈরিতে আগ্রহী হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ল্যাবে দীর্ঘদিন পরীক্ষা নিরীক্ষার পর টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়। গবেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সময় সংবাদকে জানান, বৈজ্ঞানিকভাবে সক্ষম ল্যাবরেটরিতেই হয়েছে পরীক্ষা। 35-40টারও বেশি আর্টিকেল আমরা অলরেডি সায়েন্টিফিক ফোরামে পাবলিশ করেছি। সো যেহেতু সায়েন্টিফিক আর্টিকেল পাবলিশ হয়েছে, সুতরাং আমরা যে মেথডে কাজ করি সেই মেথডটা যে এইটা ডিটেকশনের জন্য উপযোগী সেটা কিন্তু অলরেডি প্রমাণিত। বিএসটিআই এর মহাপরিচালক বলছেন, টুথপেস্টে কোন কোন উপাদান ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না তা নিয়েও নতুন করে মানদণ্ড নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক মানদণ্ডগুলো আবার স্টাডি করব, তারপরে যদি দেখা যায় যে আমাদের মানদণ্ডে কিছুটা চেঞ্জ আনা দরকার, কিছু পরিবর্তন আনা দরকার, সেগুলো আমরা করব। এদিকে এই বিষয়ে এক আইনজীবী রিটের পর 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করে 15 দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে হাইকোর্ট। সায়েন্স ল্যাবরেটরির একজন
বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। শুধু টুথপেস্টেই নয়, মাইক্রোপ্লাস্টিক ছড়িয়ে পড়েছে মাটি, পানি, বায়ু সবখানেই, যা নিয়ে বিশ্বজুড়ে চলছে গবেষণা। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির খবর সামনে আসায় ভোক্তাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। তবে আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও উচিত আরও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ঝুঁকিপূর্ণ পণ্য চিহ্নিত করা এবং বাজার মনিটরিং করা। কেননা আমাদের প্রতিদিনের ব্যবহারের এই পণ্যটি যেন দীর্ঘমেয়াদে কোনোভাবে স্বাস্থ্য ঝুঁকির কারণ না হয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। খালি কন্টেইনারের ডাম্পিং প্রবণতা ঠেকাতে অবশেষে শিপিং এজেন্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। হ্যান্ডেলিংয়ের গতি আনতে সব ধরনের খালি কন্টেইনার বন্দর ও অফডকের বাইরে পাঠিয়ে দিতে চায় তারা। প্রতি মাসে জেনারেট হওয়া 60,000-এর বেশি খালি কন্টেইনার নন বন্ডেড এলাকায় রাখার অনুমতি দিতে জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠিও দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর হলে শত কোটি টাকা আয় থেকে বঞ্চিত হবে বন্দর ও অফডক। শাখা ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় চট্টগ্রাম বন্দর ও অফডকগুলিতে চার্জ তুলনামূলক কম হয় বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলো এখানে খালি কন্টেনার জমিয়ে রাখার অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে নীরবতা ভেঙে সরব হয়েছে চট্টগ্রাম বন্দর। বন্দরের ইয়ার্ড টার্মিনালে হ্যান্ডেলিংয়ে গতি আনতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দেওয়া এক চিঠিতে এসব কন্টেনার বন্ডেড লাইসেন্স ছাড়া এলাকায় সংরক্ষণের অনুমতি চাওয়া হয়েছে। দৈনিক গড়ে 2 থেকে 3 হাজার খালি কন্টেনার বন্দরের অভ্যন্তরে অবস্থান করে। আমাদের প্রস্তাব হচ্ছে যে আমরা এই খালি কন্টেনারগুলোতে যেহেতু কোনো পণ্য নেই, এটা যদি বন্ডেড এরিয়ার বাইরে রাখার অনুমতি পাওয়া যায়, তাহলে ওই স্থানে আমরা আরও অধিক পরিমাণ পণ্যবাহী কন্টেনার, সেটা আমদানি অথবা রপ্তানি বাণিজ্যের কন্টেনার আমরা রাখতে পারবো। আমদানিকৃত এলসিএল কন্টেনার আনস্টাফিং সহ 70% ও এলসিএল কন্টেনার খুলে পণ্য ডেলিভারি দিতে হয় বলে প্রতিদিনই 2,500 থেকে 3,000 খালি কন্টেনারে স্তূপ জমছে বন্দরের ইয়ার্ডে। এই অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় চট্টগ্রাম কাস্টম হাউস, কারণ বন্ডেড আইটেম হিসেবে এসব কন্টেনার তদারকির দায়িত্ব প্রতিষ্ঠানটির। বন্দর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডে একটা চিঠি প্রেরণ করেছে, আমরা সেটার অনুলিপি পেয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড মূলত খালি কন্টেইনার বন্ডেড এরিয়ার বাইরে সংরক্ষণ করা যাবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত জাতীয় রাজস্ব বোর্ড দিবে। জাতীয় রাজস্ব বোর্ড নিশ্চয় আইনি সব বিধিবিধান দেখে সিদ্ধান্ত গ্রহণ করবে। বন্দরে 20 ফুট সাইজের একটি খালি কন্টেনার 7 দিন পর্যন্ত রাখতে গেলে শিপিং এজেন্টকে $6.9 মার্কিন মাসুল গুনতে হয়, আর 40 ফুট কন্টেনার ক্ষেত্রে এই মাসুল $13.8 মার্কিন। তবে পরবর্তী 7 দিনের জন্য মাসুল হবে দ্বিগুণ। আর বেসরকারি অফডকে 20 ফুটের কন্টেনার জন্য প্রতিদিন 100 টাকা ও 40 ফুটের কন্টেনার চার্জ 200 টাকা। 1,06,000 কন্টেনার ধারণ ক্ষমতার 23টি বেসরকারি অফডকে খালি কন্টেনার রয়েছে 56,952 টিএস। খালি কন্টেনারকে নন বন্ডেড এরিয়াতে থাকার সুযোগ দেওয়া হয়, তাহলে খালি কন্টেনারের যে রেগুলেশনস সেটা কাস্টম হাউস ততটা ভালোভাবে করতে পারবে না। এবং যদি খালি কন্টেনার বাংলাদেশের অভ্যন্তরে কনজিউমড হয়, ইউটিলাইজড হয়, তাহলে এটার উপরে যে ট্যাক্সটা আরোপিত হবে সেই ট্যাক্সটা আদায়ের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের সমস্যা হবে। তবে মেল লাইন অপারেটর কিংবা বিদেশি শিপিং প্রতিষ্ঠানগুলোর দাবি প্রতি মাসে বাংলাদেশে আমদানি পণ্য বোঝাই 1,50,000 থেকে 1,70,000 কন্টেনার আসে বন্দরে। তার বিপরীতে রপ্তানি হচ্ছে মাত্র 60 থেকে 70,000 কন্টেনার বোঝাই পণ্য। আমদানি ও রপ্তানির মাঝে বিশাল ব্যবধান থাকায় বাংলাদেশে খালি কন্টেনারের স্তূপ জমছে। আরও বেশি বেশি লোকেশনে শিফট করা যায় তাহলে পোর্টের কনজেশনটা একটু কমবে। আর সারা পৃথিবীতে তো এটা সমাদৃত যে আইসিডি এবং সিএফএস দুটো আলাদা বিষয়। আমাদের দেশে আইসিডি এবং সিএফএস দুটাকে একসাথে করে একটা বন্ডের আন্ডারে রাখা হয়েছে। নর্মালি এমটি কন্টেনারগুলো বন্ডে রাখার খুব একটা স্কোপ অন্যান্য দেশে নাই। সদ্য বিদায়ী 2025-26 অর্থ বছরে 34 লাখের বেশি কন্টেনার হ্যান্ডেলিং করেছে চট্টগ্রাম বন্দর। কন্টেনার হ্যান্ডেলিংকারী বিশ্বের 100 বন্দরের মধ্যে বন্দরটির অবস্থান 68তম। পৃথিবীর অন্যান্য দেশের বন্দরের তুলনায় চট্টগ্রাম বন্দর এবং 23টি বেসরকারি অফডকে খালি কন্টেনার রাখার চার্জ তুলনামূলক কম। আর তাই মেল লাইন অপারেটররা চট্টগ্রাম বন্দর এবং এসব অফডককে খালি কন্টেনার রাখার ডাম্পিং হিসেবে ব্যবহার করছে। তবে নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে
সব দিক বিবেচনা করে এবং আমদানি রপ্তানি বাণিজ্যের জটিলতা এড়িয়ে কার্যকরের কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিদেশে ভালো চাকরি ও মোটা বেতনের প্রলোভনে খুলনা অঞ্চলে বাসিন্দাদের মানব পাচারের ফাঁদে ফেলছে সংঘবদ্ধ দালাল চক্র। কেউ নির্যাতন সহ্য করে ফিরছেন, কেউ বছরের পর বছর ধরে নিখোঁজ রয়েছেন। বিচারের দীর্ঘসূত্রতায় আটকে থাকায় অনেক পাচারকারী রয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ মামুন রুবেলের রিপোর্ট। বিক্রি করে দেয়, তারপরে ওখানে আমার সেরকমের খাইতে দিত না, নির্যাতন করত। সৌদি আরব গেছিলাম দালালের মাধ্যমে। দালাল বলছিল যে ওখানে বাসাবাড়ির কাজ খুব ভালো। সচ্ছল জীবনের আশায় দালালের মাধ্যমে ওয়ার্ক পারমিট ছাড়াই সৌদি আরব যান খুলনার এক নারী। 8 ঘন্টা কাজ ও ভালো বেতনের প্রতিশ্রুতি পেলেও সেখানে পৌঁছে তাকে একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়। কেড়ে নেওয়া হয় পাসপোর্ট ও মোবাইল। প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজের পাশাপাশি চলতে থাকে নির্যাতন। 1 মাস পর কৌশলে দেশে ফিরলেও সামাজিক অপমান আজও তাকে তাড়া করে। মাসখানেকের মতন না খাইয়ে এরকমের ছিলাম। তারপরে যে সময় আর না পারি তখন ওইখান থেকে আমি অনেক মারধর করতো, নির্যাতনের শিকার হয়ে না পাইরে তখন আমি পালাইছি। ঠিকমতো কাজ না করতে পারলে খাবার দেয় না, বাসায় যোগাযোগ করতে দিত না, ফোন নিয়ে নিছে, পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে নিছে। রান্না করতে করতে এক পর্যায়ে আর কি ওরা করলো যে আমাদের এইখান থেকে 25,000 টাকা পাঠাইলে আর বাকি টাকা ওরা দিয়ে আমরা বাংলাদেশে পাঠাবে। এই নারীর মতো খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের শত শত মানুষ মানব পাচারের শিকার। চাকরি, বিয়ে বা বিদেশে উচ্চ বেতনের লোভে তারা পাচার হচ্ছেন। কেউ জোরপূর্বক শ্রম, নির্যাতন, যৌন সহিংসতা ও মুক্তিপণের ফাঁদে পড়ছেন। আবার অনেকে বছরের পর বছর ধরে নিখোঁজ। মধ্যবিত্ত হোক, গরিব হোক, যারা বিদেশে যাচ্ছেন তারা খুব সতর্কভাবে যাবেন। নারীরা ধরেন 100%-এর ভিতরে 10% আছে আর 90%ই দেশে ফিরে আইছে। কিছু কিছু জায়গায় যৌন নির্যাতনও আছে, কথা বলছেন। তারপরে খাবারের কষ্ট, ধরেন বেতন দেয় না। দেশে ফিরে কেউ মামলা করলেও ভয়, সামাজিক চাপ ও দীর্ঘ বিচার প্রক্রিয়ায় অনেকেই আইনের আশ্রয় নেন না। এতে দালাল চক্রের অনেক সদস্যই থেকে যাচ্ছে আইনের আওতার বাইরে। উপযুক্ত শাস্তির বিধান করা উচিত, যাতে তারা শাস্তি পায়। সমাজে তারা যতই প্রভাবশালী হোক না কেন, এক্ষেত্রে আইনের সহায়তা পেতে আমাদের আইন অঙ্গ থেকে আমরা আইনজীবীরা, যেমন ব্লাস্ট আছে, সরকারি লিগাল এইড আছে, এখান থেকে আমরা বিনা পয়সায় তাদেরকে সহায়তা করতে পারি। মানব পাচার প্রতিরোধে কাজ করা সংস্থাগুলো বলছে, দালাল চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান, দ্রুত বিচার এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত না হলে এই অপরাধ কমানো কঠিন। সরকারকেও এগিয়ে আসতে হবে। এখানে আইন প্রয়োগটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যদি আইনের সঠিক ব্যবহার না করা সম্ভব হয় তাহলে কিন্তু এটাকে বন্ধ করা যাবে না। খুলনা বিভাগের 10 জেলায় মানব পাচার আইনে মামলা চলছে 867টি। এর মধ্যে ঝিনাইদহ ও সাতক্ষীরাতেই 5 শতাধিক। খুলনা ট্রাইব্যুনালে রয়েছে আরও শতাধিক মামলা। শুধু আইন প্রয়োগ নয়, দারিদ্র্য, বেকারত্ব, নিরাপদ অভিবাসন সম্পর্কে অজ্ঞতা এবং দালাল চক্রের প্রভাব না কমলে পাচারের এই প্রবণতা বন্ধ হবে না। আর ততদিন উন্নত জীবনের স্বপ্নে অনেকেই পা বাড়াবেন অজানার পথে, যাদের কেউ কেউ হয়তো আর কোনোদিন ফিরবেন না। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। খুলনায় নদী খননের মাটি কৃষি জমিতে ফেলায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে কয়েকটি গ্রামের। একই সঙ্গে ক্ষেতের ফসল নষ্ট হয়, লোকসানে পড়েছেন কৃষকরা। উপার্জনের মাধ্যম হারিয়ে জীবিকা সংকটে পড়েছেন সহস্রাধিক মানুষ। পরিবার নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আব্দুল হালিমের ছবিতে তানজিব আহমেদের রিপোর্ট। খননে প্রাণ ফিরেছে নদীর। কৃষিকাজ সহ বিভিন্ন বিষয়ে সম্ভাবনা তৈরি হয়েছে জনপদে। তবে কৃষিকাজ করার জমিতে সৃষ্টি হয়েছে মাটির পাহাড়। খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার ও যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘোনা এলাকার মধ্য দিয়ে বয়ে গেছে আপার ভদ্রা নদী। জলবদ্ধতা নিরসনে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ডের আওতায় নদীর 18.5 কিলোমিটার অংশ খনন করা হয়েছে। তবে বিভিন্ন স্থানে নদীর পাশে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমিতে রাখা হয়েছে খননের বিপুল পরিমাণ মাটি। দীর্ঘ সময় মাটি ফেলে রাখায় চাষাবাদ বন্ধ হয়ে গেছে কাঁঠালতলা, গৌরীঘোনা সহ কয়েকটি গ্রামে। উপার্জনের মাধ্যম হারিয়ে জীবিকা সংকটের পাশাপাশি পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে কৃষক পরিবারগুলো। নদী খননে খুশি হলেও মাটি সরিয়ে কৃষিকাজের উপযোগী পরিবেশ তৈরির দাবি তাদের। আমার 3-3.5 বিঘে জমির মাঝখান দিয়ে মাটি ফেলে গেছে। 3 বিঘে একেবারে ভরাট, 10 কাঠা জমি করতে পারতেছে। এখন এই ইরির পরে আমার এখন এই জীবিকা নির্বাহ করতে হচ্ছে।
করা কত গাছ লাগালাম জানি তো লাগালাম তার সব আমি মাটির তলায়। কৃষকদের ভোগান্তির কথা স্বীকার করে টেন্ডারের মাধ্যমে নদী খননের মাটি সরানোর প্রক্রিয়া চলমান বলে জানায় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। শতভাগ আন্তরিকতা থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিকভাবে এই মাটি অপসারণ করতে ব্যর্থ হচ্ছি। 81.5 কিলোমিটার নদী খনন হচ্ছে, এটা বিশাল একটা কর্মযোগ্য আর কি। তা কিছু এলাকায় ক্ষতি হয়, এটা আমরা স্বীকার করছি, কিন্তু আমরা চাই দ্রুত এটা যাতে অপসারণ হয়, সেজন্য আমরা নিলাম করতে বলি, এবং নিলাম হয়ে গেলে এটা নিলাম করে সহজে নিয়ে যায়। এটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে খুলনা ও যশোর অঞ্চলে ভবদহ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে 6টি নদীর 81.6 কিলোমিটার খনন করা হচ্ছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। কাজের গরুর কিতাবে আছে, গোয়ালে নেই। এই প্রবাদ বাক্যের বাস্তব উদাহরণ ঝিনাইদহের শৈলকুপা মিনি মৎস্য হ্যাচারি। 11 বছর ধরে বন্ধ রেণু উৎপাদন, অথচ সরকারি নথিতে এখনও নিয়মিত উৎপাদনের তথ্য রয়েছে। বছরের পর বছর আসছে লাখ লাখ টাকা বরাদ্দ, যা সঠিক হিসেবে নেই। ফলে সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার ও প্রকৃত কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন। লোটাস রহমানের সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। মাছের উৎপাদন বাড়াতে 1982 সালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কোটপাড়ায় নির্মাণ করা হয় মিনি মৎস্য হ্যাচারি। বর্তমানে অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 2 বছর আগে অবসরে যাওয়া এক কর্মচারী পরিবার নিয়ে থাকেন হ্যাচারির অফিস কক্ষে। 11 বছর ধরে হয় না কোনো রেণু উৎপাদন, অথচ সরকারি হিসেবে চলতি বছরেও রেণু উৎপাদন দেখানো হয়েছে 37 কেজি, খরচ দেখানো হয়েছে 1,27,000 টাকা। সরকারি তথ্য বলছে গত 3 বছর এই হ্যাচারির সংস্কার, শ্রমিক মজুরি, মৎস্যখাদ্য, কম্পিউটার সামগ্রী সহ নানা খাতে বরাদ্দ এসেছে প্রায় 10 লাখ টাকা, অথচ সেখানে গিয়ে দেখা মেলেনি কোনো কার্যক্রমের। বরাদ্দের বেশিরভাগ টাকা আত্মসাৎ করে রেণু উৎপাদন দেখাতে কিছু টাকা জমা দেওয়া হয় কোষাগারে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। সরকারি টাকা অপচয়ের বিষয়ে তদন্তের দাবি সচেতন মহলের। পোনা তৈরি করার কোনো কার্যক্রম আমি 8 বছর এখানে আমি দেখি নাই, কাজ কাম দেখি নাই, বন্ধ হয়ে থাকে সবসময়। শুধুমাত্র সরকারি অর্থ লোপাটের জন্যই পড়ে আছে, ফাইলবন্দি অবস্থায়। সরকারি টাকার যে অপচয় হচ্ছে এটি তদন্ত হওয়া উচিত এবং এই বরাদ্দ বাতিল করা উচিত। রেণু উৎপাদন কাগজে দেখানো হলেও উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন নতুন করে তারা উৎপাদন শুরু করবে। আর এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ জেলা মৎস্য কর্মকর্তা। পুকুরে আমাদের ব্রুড মাছগুলো আছে, জুলাইতে আমরা এটা প্রোডাকশনে যাব। এই প্রোডাকশনের জন্য আমাদের ব্রুড মাছের দরকার, আর ওই মাছগুলো পরিচর্যা করার জন্য আমরা ওখানে মাছের যে খাবার, চুন, এগুলো দিতে হয়। 1982 সালে নির্মিত এই হ্যাচারির কার্যক্রম 1986 সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। 2015 সালে মৎস্য বিভাগ আবারও কিছুদিনের জন্য রেণু উৎপাদন কার্যক্রম শুরু করলেও জনবল সংকট ও প্রয়োজনীয় ব্যবস্থাপনার অভাবে আবারও বন্ধ হয়ে যায়। সেই থেকে বন্ধ রয়েছে সকল কার্যক্রম। লোটাস রহমান, সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়েই চলছে বিচার কার্যক্রম। প্রতিনিয়তই ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছেন হাজারো বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এই ভবন সংস্কারের দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। ভবনের ভেতর ফাটল, খসে পড়েছে পলেস্তারা, এজলাস ও চেম্বার সহ বিভিন্ন কক্ষেও একই অবস্থা। এ চিত্র বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের। প্রতিদিন বিচার কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এখানে। সম্প্রতি আদালত চলাকালে বারান্দায় অপেক্ষমান বিচার প্রার্থীদের মাথায় পলেস্তারা খসে পড়ে 5 জন আহত হন। এ অবস্থায় প্রতিনিয়ত ঝুঁকি ও আতঙ্কের মধ্যে রয়েছে বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থী। আমরা সব সময় ভীত সন্তুষ্ট থাকি যে কখন এটা ভেঙে পড়ে। প্রত্যেকটা ক্লায়েন্টই যখন হাঁটে বারান্দায়, তখন উপরের দিকে তাকিয়ে হাঁটতে হয়, নিচের দিকে নয়। পদক্ষেপ না নিলে যে কোনো সময় একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। আইনজীবী, বিচারক, স্টাফ আর এই ক্লায়েন্টের যে ভিড়, এতে ওই বিল্ডিং এখন সহ্য করা কঠিন ব্যাপার। পুরাতন ভবনের পাশে কয়েকটি এজলাস ও চেম্বার নির্মাণে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাব পাঠানো হয়েছে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। ফাঁকা জায়গাটি দেখেছেন, ওখানে 6টি এজলাস তৈরি হচ্ছে, যেখানে কগনিজেন্স কোডগুলো যদি চলে যায় তাহলে এই মানুষের চাপ একটু কম থাকবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং কথা যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের কিছু কোয়ারি দিয়েছেন, সেটার জবাব দিচ্ছে আমাদের হেড অফিস, খুব শীঘ্রই এটা চলে আসবে। বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালত ভবনে প্রতিদিন কয়েক হাজার বিচার প্রার্থী, আইনজীবী ও বিচারক মামলা পরিচালনা করেন।
সময় সংবাদ, বাগেরহাট। কুষ্টিয়ায় আবহাওয়া পরিবর্তনজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। বিস্তারিত জানাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী SM রাশেদ। যাচ্ছি তার কাছে। রাশেদ, হ্যাঁ, কুষ্টিয়ায় নদ নদীর পানিগুলো বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পেয়েছে পানিবাহিত বিভিন্ন রোগের সংখ্যা এবং সেই সাথে নতুন উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সাপে কাটার সংখ্যাও কিন্তু বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চল থেকে। তবে আমি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যে RMO আবাসিক মেডিকেল অফিসার, তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র পানিবাহিত রোগের কারণে কিন্তু কুষ্টিয়ার যে জেনারেল হাসপাতালে যে শিশু ওয়ার্ড রয়েছে, সেই শিশু ওয়ার্ডে কিন্তু 20টি বেডের বিপরীতে 130 জন রোগী ভর্তি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। তিনি আরও জানিয়েছেন যে এখন পর্যন্ত কিন্তু সাপে কাটা রোগীর সংখ্যাও কিন্তু 2 জন ভর্তি রয়েছে এবং আরও 28 জন রোগীকে কিন্তু ইতিমধ্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে গত 1 সপ্তাহ ধরে। তবে এখানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এখন মোটামুটি দেখা যাচ্ছে যে পরিমাণের রোগী ভর্তি রয়েছে, সেই অতিরিক্ত রোগীর চাপ কিন্তু বহন করতে হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে। শুধুমাত্র কুষ্টিয়া জেলা না, কুষ্টিয়ার আশেপাশে বিভিন্ন জেলা থেকেও কিন্তু পানিবাহিত রোগী কিন্তু ভর্তি হচ্ছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। তবে তাদের চিকিৎসা দেওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং জনবল রয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন। তবে কুষ্টিয়ার সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এখন অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে শুধু নদী তো নয়, আশেপাশে যে ডোবা রয়েছে সেই ডোবাতেও কিন্তু নানা ধরনের রোগ, বিশেষ করে আমাশয় এবং ডায়রিয়ার যে জীবাণু রয়েছে, সেই জীবাণুর কারণে কিন্তু বিশেষ করে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া সিভিল সার্জন। তবে তিনি আরও জানিয়েছেন যে মূলত সচেতনতামূলক নানা কার্যক্রম তারা পরিচালনা করছে, যাতে শিশুদের থেকে শুরু করে বিশেষ করে বৃদ্ধ বয়স এবং শিশুরা যাতে আমাশয় এবং ডায়রিয়া থেকে রক্ষা পায়, সেই জন্য কিন্তু তারা নানা ধরনের সচেতনমূলক কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এছাড়াও কিন্তু কুষ্টিয়ার যে হাসপাতাল রয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন উপপরিচালক হাসপাতালে। তবে এখন পর্যন্ত কিন্তু যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে, সেখানে কিন্তু অতিরিক্ত রোগীর চাপ বহন করতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে এবং সেই সাথে কিন্তু নতুন উপদ্রব সাপে কাটা রোগীও কিন্তু এখন পর্যন্ত 2 জন ভর্তি রয়েছে এবং প্রায় 28 জন কিন্তু রোগীকে তারা হাসপাতাল থেকে চিকিৎসা দিয়েছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল থেকে রোগী এবং চিকিৎসা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সাপে কাটা সহ নানা রোগ বালাই বাড়ছে কুষ্টিয়ায়। কুষ্টিয়া থেকে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ। অন্য প্রসঙ্গ, নেই লোকবল, নেই ওষুধ, নেই অক্সিজেন, এমনকি নেই জন্ম নিয়ন্ত্রণ উপকরণ। অ্যাম্বুলেন্স সেবা ও স্টাফদের বেতন বন্ধ 2 বছর ধরে। এমন পরিস্থিতি চুয়াডাঙ্গার মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। সমস্যার মাঝেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত রেখেছেন এই হাসপাতাল সংশ্লিষ্টরা। চিকিৎসা সেবা নিশ্চিতে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। মাহফুজ মামুনের তথ্য, আয়মান আহমেদের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠের পাশে 1959 সালে 1.5 বিঘা জমির ওপর গড়ে ওঠে মা ও শিশু কল্যাণ কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকেই গর্ভবতী নারী, নবজাতক, শিশু ও পরিবার পরিকল্পনা সহ সব ধরনের সেবা দেয়া হয় বিনামূল্যে। তবে হাসপাতালটিতে গেল 2 বছর যাবৎ বন্ধ ওষুধ ও অক্সিজেন সরবরাহ। নর্মাল ডেলিভারি ও সিজারিয়ানদের জন্য প্রয়োজনীয় ওষুধ রোগীদের কিনতে হয় বাইরে থেকে। কেন্দ্রটির পুরাতন ভবন, স্টাফ কোয়ার্টারও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। হাসপাতালটিতে বর্তমানে 8টি পদের বিপরীতে 4 জন দায়িত্ব পালন করছেন। মেডিকেল অ্যাটেন্ডেন্স, নার্সিং অ্যাটেন্ডেন্ট, অ্যাম্বুলেন্স চালক ও পরিচ্ছন্নতা কর্মীর পদ শূন্য দীর্ঘদিন ধরে। কোনো কিছু না থাকলেও ভালো সেবা পাওয়ায় এখনও চিকিৎসা নিতে আসেন রোগীরা। কোনো ওষুধপত্র নেই, এজন্য আমরা রোগীদের পর্যাপ্ত সেবা দিতে পারছি না। যদি আমাদের পর্যাপ্ত মেডিসিন দেওয়া হতো তাহলে আমাদের রোগীদের ঠিকমতো সেবা দিতে পারতাম। পরিপূর্ণভাবে পরিচালনা হোক, মা ও শিশুরা যেভাবে আগে সেবা পেত সেভাবে যেন সঠিকভাবে সেবাগুলো পায়। অক্সিজেন আগে সাপ্লাই দিতে, এখন সেটাও নেই। অ্যাম্বুলেন্স নাই, আমাদের ইমার্জেন্সি হিসাবে রোগী কোথাও পাঠাবো জরুরি ভিত্তিতে, সেটাও আমরা দিতে পারি না। নানা সমস্যার মাঝেও সেবা দিতে কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। তবে সমস্যা সমাধানের আশ্বাস পরিবার পরিকল্পনা পরিচালকের। আগে যে সেবাটা দিতে পারতাম, যত বেশি পরিমাণে দিতে পারতাম, সেটা এই মুহূর্তে আসলে দিতে পারছি না, অনেকটাই কমে গেছে। আগের যে আমাদের যে রোগীর ফ্লো বা আমাদের যে ডেলিভারির সংখ্যা, নর্মাল ডেলিভারি বা সিজারিয়ান ডেলিভারির যে সংখ্যাটা ছিল, সেটা আগের থেকে অনেকটাই কমে গেছে। সারা দেশের সকল পরিচালকদের একটা মিটিং আছে, সেই মিটিংয়ে আমাদেরকে এই যে কোন কোন জিনিসগুলো পাইপলাইনে আছে
আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, অন্যান্য বিষয় এবং বাজেট এগুলা দেওয়ার নির্দেশনা দেওয়া হবে এবং সেই জায়গাগুলো যাতে আমরা কোনো মিসইউজ না হয়, সুন্দরভাবে এটা যাতে করা হয়। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে 2026 সালের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত চিকিৎসা সেবা নিয়েছেন প্রায় 4000 মানুষ, যা অন্য সময়ের চেয়ে অর্ধেকের কম। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। 6 বছর আগে উদ্বোধন হলেও এখনো নিজস্ব স্থায়ী ক্যাম্পাস পায়নি মাগুরা মেডিকেল কলেজ। এতে সীমিত সুযোগ সুবিধার মধ্যেই চলছে পাঠদান ও চিকিৎসা সেবা। স্থায়ী ক্যাম্পাস না থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও রোগীদের পোহাতে হচ্ছে নানা ভোগান্তিতে। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি স্থানীয়দের। মাগুরা থেকে লোটাস রহমান সোহাগের রিপোর্ট, ছবি তুলেছেন রামিম খান। 2019 সালে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। বর্তমানে 250 শয্যা মাগুরা সদর হাসপাতালের একটি অংশে পরিচালিত হচ্ছে শিক্ষা কার্যক্রম। একই স্থানে চলছে ক্লাস, ল্যাব কার্যক্রম ও রোগীদের চিকিৎসা সেবা। স্থায়ী ভবন না থাকায় পর্যাপ্ত ক্লাসরুম, ল্যাবরেটরি সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। অপরদিকে ক্যাম্পাস না থাকায় নানা সুবিধা বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। আর রোগীদের উন্নত চিকিৎসার জন্য যেতে হচ্ছে ফরিদপুর বা ঢাকায়। স্থানীয়রা বলছেন, দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হলে উন্নত চিকিৎসা সেবার পাশাপাশি জেলার শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মেডিকেল কলেজটি। হাসপাতালের একটি অংশ পিছনের সাইডটাকে নিয়ে এখানে গড়ে তোলা হয়েছে মাগুরা মেডিকেল কলেজ। তো ফ্যাকাল্টির যে ডেফিসিয়েন্সি বা টিচারের যে স্বল্পতা, এটা তো আসলে আমাদেরকে অনেক বেশি ভোগাচ্ছে এবং আমাদের ল্যাবরেটরি যেগুলো আছে সেগুলোকে আরও বেশি উন্নত করা হোক। স্থায়ী ক্যাম্পাসের জন্য আমাদের যে প্রকল্প, যেটা আমরা ডিপিপি বলি, সেটা মোটামুটি কমপ্লিট অবস্থায় মন্ত্রণালয়ে আছে, যেটা এখন শুধুমাত্র একনেকের অনুমোদনের অপেক্ষায়। মাগুরা শহরের পাল্লা এলাকায় মেডিকেল কলেজের জন্য স্থান নির্ধারণ করা হলেও প্রকল্প অনুমোদনও জমি সংক্রান্ত জটিলতায় এখনো দেখেনি আলোর মুখ। তবে স্বাস্থ্য বিভাগ বলছে দ্রুত শুরু হবে জমি অধিগ্রহণের কাজ। মেডিকেল কলেজ হাসপাতাল যেটা একটা স্থাপনা নাই, কিন্তু তাদের জনবল আছে, সেই জনবল দিয়ে এবং মেডিকেল কলেজের জনবল দিয়ে আমরা শিক্ষা ব্যবস্থা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব দ্রুতই মেডিকেল কলেজের জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। মাগুরা সদর হাসপাতালে 2018-19 সেশনে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে শিক্ষার্থী রয়েছে 329 জন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, মাগুরা। আর দেশের বাইরের খবর, ইরানে ফের ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড আক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে 24 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ইরানের আইআরজিসির 4 সদস্য আছেন বলে জানা গেছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি বেশ কয়েকটি তেলবাহী জাহাজের চলাচল আটকে দিয়েছে। ইরাকে যুক্তরাষ্ট্র সৌদির হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোটা মধ্যপ্রাচ্য। বিভিন্ন গণমাধ্যমের খবর, আক্রমণে হতাহতের সংখ্যা বেড়েছে। নিহতদের মধ্যে ইরানের আইআরজিসির কয়েকজন সদস্য আছেন বলেও জানা গেছে। একে নিজেদের সার্বভৌমত্বের ওপর বিপজ্জনক আক্রমণ হিসেবে উল্লেখ করে কড়া নিন্দা জানিয়েছে বাগদাদ ও তেহরান। হরমুজ প্রণালী ঘিরেও প্রতিদিন বাড়ছে উত্তেজনার পারদ। ইরানি বন্দরের উদ্দেশ্যে যাওয়া 20টি বাণিজ্যিক জাহাজ ঘুরিয়ে দেওয়ার দাবি করেছে মার্কিন সেন্টকম। এছাড়া 2টি জাহাজ থামিয়ে দিয়েছে এবং আরও 2টিতে উঠে তল্লাশি চালিয়েছে মার্কিন সেনারা। এমন অবস্থায় প্রণালীতে নিজের অবস্থান কঠোর করেছে ইরানও। আইআরজিসির সতর্ক বার্তা উপেক্ষা করায় প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে দেওয়ার দাবি করেছে তারা। তেহরানের ওপর একযোগে সামরিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানে কঠোর আঘাত হানার হুমকি দিয়ে বলেছেন, এবার আঘাত হানার পালা যুক্তরাষ্ট্রের। তার এমন হুমকি ইরান ইস্যুতে মার্কিন প্রশাসনের সাথে টানাপোড়েনের মধ্যেই ওয়াশিংটন সফরে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 3 লাখ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত দিতে রাজি হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির চেন্নাই এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মত বিনিময় সভায় দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মালয়েশিয়া থেকে 5000 রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে নেপিত। তবে এই প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোনো সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি। 2017 সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনী নির্যাতন ও সহিংসতার শিকার হয়ে 13 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। বহু বছর ধরে চলা এই আঞ্চলিক সংকট ও মানবিক বিপর্যয় নিরসনে মিয়ানমারের সঙ্গে স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখা হয়। মিয়ানমারের সামরিক সরকার বৃহস্পতিবার থেকে রাখাইনের বিভিন্ন বেসামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে।
এ হামলায় একজন গর্ভবতী নারীসহ 3 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও 27 জন আহত হয়েছেন। এদিকে অনলাইন স্ক্যামে বাধ্য করা ব্যক্তিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি আইন অনুমোদন করেছে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সংসদ। এছাড়া মিয়ানমারের প্রধান সরকারি বিরোধী জোট ঐক্যের জন্য বড় উদ্যোগ জোরদার করেছে। গেল কদিন ধরে পন্নাগিউন ও থানদুয়ে শহরে বিখ্যাত সমুদ্র সৈকত রিসোর্ট নাপালি সহ কয়েকটি বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় মিয়ানমারের সামরিক সরকার। থানদুয়ের আবাসিক এলাকাগুলোতে 4টি বিমান হামলা চালায় শাসক গোষ্ঠী। হামলায় হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় বেসামরিক বাড়িঘর, রেস্তোরাঁ, বৌদ্ধবিহার এবং একটি স্কুল। এদিকে মিয়ানমারের সেনা নিয়ন্ত্রিত সংসদ মঙ্গলবার একটি আইন অনুমোদন করেছে, যেখানে অনলাইন প্রতারণার জন্য ভুক্তভোগীদের আটক বা জোরপূর্বক বাধ্য করার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। রাজধানী নেপিডোতে আইন প্রণেতাদের যৌথ অধিবেশনে অনলাইন প্রতারণা বিরোধী বিলটি পাশ হয়। মে মাসে প্রকাশিত একটি খসড়ায় অনলাইন স্ক্যামে বাধ্য করার উদ্দেশ্যে অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা, নির্যাতন, বেআইনি গ্রেফতার ও আটক বা নিষ্ঠুর আচরণের জন্য 10 বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি মৃত্যুদণ্ডেরও বিধান রাখা হয়েছিল। সামরিক চেকপয়েন্টে চাঁদাবাজি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আইন প্রণেতারা। বৃহস্পতিবারের অধিবেশনে কাচিন রাজ্যের সাংসদ ইউ তুনতুন অং সামরিক বাহিনী পরিচালিত চেকপয়েন্টগুলোতে অবৈধ চাঁদাবাজির সমালোচনা করেন। তিনি জানতে চান 2021 সালের অভ্যুত্থানের পর থেকে চলে আসা এই প্রথাটি দমনে কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা আছে কিনা। অং বিষয়টি উত্থাপন করেন কারণ মিয়ানমারের সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে দেশটির বিভিন্ন রাজ্য ও অঞ্চলের চেকপয়েন্টগুলো নির্বিচার গ্রেফতার ও চাঁদাবাজির জন্য কুখ্যাত হয়ে উঠেছে। মিয়ানমারের প্রধান সরকার বিরোধী জোট ফেডারেল ডেমোক্রেটিক ইউনিয়ন গঠনের স্টিয়ারিং কাউন্সিল SCEF জানিয়েছে 1 সপ্তাহের মধ্যে 14টি ভিন্ন প্রতিরোধ সংগঠনের সাথে কৌশলগত আলোচনা করে ঐক্য জোরদারের পদক্ষেপ নিয়েছে তারা। এসব বৈঠকের লক্ষ্য ছিল প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিত নেতৃত্ব গড়ে তোলা। শাফিনা সুলতানা, সময় সংবাদ। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট শেষ হলো 3 অধিনায়কের অধ্যায়। ওয়ানডে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দিল বিসিবি। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে সাদা বলের ক্রিকেটের 2 ফরম্যাটে লাল সবুজের অধিনায়ক লিটন কুমার দাস এবং লাল বলে দায়িত্ব কন্টিনিউ করে যাবেন নাজমুল হোসেন শান্ত। 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত আপাতত এই দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস, জানিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল খান। লিটনের ইনজুরি নিয়ে ধোঁয়াশা তৈরি হয় ডিসিপ্লিনারি কমিটির সামনে ডাক পড়েছে মেডিকেল বিভাগের। জবাব চাওয়া হয়েছে তাদের কাছে। এদিকে এ বছরের বিপিএল নিয়ে কোনো আশার আলো শোনাতে পারেননি বিসিবি বস। বেশ ঘটা করেই আমিনুল ইসলাম বুলবুল 3 অধিনায়কের হাতে তুলে দিয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটকে। শান্ত লিটন সে সময় বিষয়টি নিয়ে দ্বিমত প্রকাশ করলেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিল বোর্ড। মিরাজের হাতে পড়ে খুব একটা খারাপ কাটেনি টাইগারদের এই ওয়ানডের পথ চলা। 24 ম্যাচে টস করতে নেমে 10 ম্যাচ জিতেছেন মেহেদী হাসান মিরাজ। উইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়গুলো পক্ষে দাঁড়াবে তার। কিন্তু এরপরও বোর্ডের পরীক্ষার খাতায় পাস মার্ক ওঠাতে পারেননি মিরাজ। প্রেসিডেন্ট তামিম ইকবালের সহজ স্বীকারোক্তি, যা চাওয়া হয়েছিল তা দিতে পারছিলেন না তিনি। ফলাফল, সাদা বলের 2 ফরম্যাটেই এখন থেকে ক্যাপ্টেন লিটন দাস। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, and plus the outside, this is what we feel, the outside noises was probably affecting him. ক্রিকেটারদের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভালোই বিপাকে পড়েছে ক্রিকেট বোর্ড। মেডিকেল বিভাগের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আলোচনাও হচ্ছে বেশ। বিষয়টি এড়িয়ে যাননি প্রেসিডেন্ট, জানালেন ডিসিপ্লিনারি কমিটির সামনে ইতোমধ্যেই ডাক পড়েছে মেডিকেল বিভাগের। শোকজ নোটিশ দিয়ে তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সিলেক্টর, মেডিকেল ডিপার্টমেন্ট সাথে এদেরকেও করা হয়েছে। দে আর অলসো আনসারেবল যে কেন লিটন দাস জিম্বাবুয়ে গেল ইফ হি ওয়াজ নট ফিট এনাফ, বা পরবর্তীতে কেন রিপোর্ট এটা আসছে। সাম্প্রতিক সময়ে দেশের ক্রিকেটের বহুল চর্চিত বিষয় বিপিএল, কিন্তু এবছর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি হবে এরকম কোনো নিশ্চয়তা দিলেন না তামিম ইকবাল। বিপিএল আমি জাস্ট করার জন্য করবো না, আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। I personally don't think we have enough time to host the BPL properly, but আমরা যদি ইনশাআল্লাহ ভবিষ্যতে BPL করি তখন আমরা প্রপারলি করব। এদিকে পারফরম্যান্স রিভিউয়ের জন্য জাতীয় দল টিম ম্যানেজমেন্টের কাছে 6 মাসের ভবিষ্যৎ পরিকল্পনা চেয়েছে ক্রিকেট বোর্ড। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা।
অস্ট্রেলিয়া সিরিজের আগে দায়সারাভাবে চলছে টাইগারদের স্কিল ক্যাম্প। দেশে থাকলেও এখনো যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। হাসান মাহমুদ ফিরলেও এলপিএলে ব্যস্ত মেহেদী হাসান মিরাজ। আর ছুটি বাতিল হলেও সিলেটে পরিবারের সঙ্গেই সফর কাটাচ্ছেন এবাদত হোসেন। সন্তানের অসুস্থতায় ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল অনুপস্থিত। সেন্টার উইকেটের পাশে লিটন দাস নিজে অনুশীলন করতে না পারলেও দেখিয়ে দিচ্ছেন টাইগারদের ক্যাম্পে লিটনই যেন অলিখিত ব্যাটিং কোচ। এছাড়া উপায় কই, সন্তানের অসুস্থতায় ছুটিতে আছেন নিয়মিত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ব্যাটারদের ভুল ত্রুটি শোধরাচ্ছেন এইচপির দায়িত্ব নেয়া মোহাম্মদ সালাউদ্দিন। অথচ অস্ট্রেলিয়া সিরিজের আগে ব্যাটিং ইউনিটেই দেওয়ার কথা ছিল সর্বোচ্চ গুরুত্ব। বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজের হতশ্রী অবস্থা চিন্তা বাড়িয়েছে আরও বেশি। সে চিন্তা নীতি নির্ধারক কিংবা টিম ম্যানেজমেন্টের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলাই যায়। কারণ স্কিল ট্রেনিং ক্যাম্প চলছে দায়সারাভাবে। এখনো যোগ দেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ এলপিএল শেষে দেশে ফিরেছেন ঠিকই, তবে শুরু হয়নি তার লাল বলের প্রস্তুতি। নেই এবাদত হোসেনও, তার ছুটি বাতিল হলেও এখনো আছেন সিলেটে। এদিকে পেস বোলার আর ফিল্ডারদের অনুশীলন চলছে ভারপ্রাপ্ত লোকাল কোচদের অধীনে। মুশফিকুর রহিম, মুমিনুল হক কিংবা সৌম্য সরকাররা নিজেদের ঝালিয়ে নিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। সেন্টার উইকেটে গ্রানাইটের সামনে বাউন্স সামলানোটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা। এদিন লম্বা সময় প্র্যাকটিসে দেখা যায় মুশফিককে। এমন প্রস্তুতি নিয়েই 31শে জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেবে টিম ম্যানেজমেন্ট। সেখানে অবশ্য প্রস্তুতির সময় আছে। প্রস্তুতি ম্যাচেও মানিয়ে নেয়ার সুযোগ থাকবে। তবে দেশের মাটিতে দায়সারা অনুশীলন টিম ম্যানেজমেন্টের ভাবনার জায়গা নিয়ে প্রশ্ন তুলছে। 23 বছর পর সুযোগ পাওয়া অস্ট্রেলিয়া সফরে আদৌ বাংলাদেশ কতটুকু লড়াই করবে সে প্রশ্ন উঠছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। 3 দশক পর আবারও ফুটবল বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছে জার্মানি। 2038 ও 2042 সালের আসরের আয়োজক হতে চায় জার্মানি এবং 1974 ও 2006 সালের পর তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে চায় জার্মানি। ডিএফবির বোর্ড সদস্য এলেক্স হেলম্যান জানিয়েছেন, বিশ্বমানের স্টেডিয়াম, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত অবকাঠামো থাকায় সফলভাবে বিশ্বকাপ আয়োজনের সক্ষমতা রয়েছে তাদের। তবে জার্মানির এই পরিকল্পনা বাস্তবায়ন নির্ভর করছে ফিফার রোটেশন নীতির উপর। কারণ 2030 সালের বিশ্বকাপ ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার যৌথ আয়োজনে হওয়ার কথা রয়েছে এবং 2038 সালে সত্য পাওয়া জার্মানির জন্য সহজ হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। 24-এর দিন প্রোফাইল লাল করে শাসকের মসনদ নড়িয়ে দেয় জনতা। আইডিয়া তারেক রহমানের বলছে ছাত্রদল। 6 সমন্বয়কে জীবিতে রাখা নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে আতঙ্ক। ঝুঁকির মাত্রা নিয়ে আরও নিরীক্ষার পরামর্শ বিশেষজ্ঞের। উপাদান ব্যবহারে নতুন করে মান নির্ধারণ করবে বিএসটিআই। এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া 3 লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে দিতে সম্মত নেই পিত, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। মিয়ানমারে জান্তা বাহিনীর আগ্রাসন ব্যাহত, নিহত 3। এই ছিল সকালের সময় এখনকার আয়োজনের পর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী তাজমিলা খান। ধন্যবাদ ধ্রুব। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।